অসীম ভাই, আপনি বলছিলেন তার আগের সেই রাজনীতির শুরুর দিনকারগুলোর কথা বলছিলেন। তার অদম্য যে একটি চারিত্রিক যে বৈশিষ্ট্য তিনি গড়ে তুলেছিলেন, সেটি আসলে কিভাবে তিনি অর্জন করতে পেরেছিলেন বলে মনে হয় আপনার কাছে? আমি একটু যে আপনি প্রসঙ্গটা তুলেছেন সেটা হচ্ছে আমি বলি আমার স্মৃতি থেকে বলছেন। জি। 1987 সালে তিনি নোয়াখালী ভ্রমণ করেছিলেন, বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর। আমার বাড়ি নোয়াখালী, অ্যানির বাড়ি লক্ষ্মীপুর। আমি অ্যানি হেলাল আমরা একই ব্যাচ বন্ধু। তো একই সঙ্গে ঢাকা থেকে যখন রওনা হয়েছিল, ম্যাডামের একটা গাড়ি ছিল নিসান পেট্রোল, একটা সাদা গাড়ি ছিল। ওটার পেছনে দুটো সিট ছিল আপনার সামনাসামনি পেছনের দিকে। তো ও গাড়িতে আমি এবং অ্যানি ছিলাম। নোয়াখালী পৌঁছানোর পর আমার একটা জিনিস মনে আছে, নোয়াখালীতে একটা জায়গা আছে সোনাপুর, এবং সোনাপুর থেকে আপনার হাতিয়া যাওয়ার জন্য স্টিমার ঘাট পর্যন্ত বা লঞ্চ ঘাট পর্যন্ত একটা রাস্তা আছে। ওটা ছিল আপনার কাঁচা রাস্তা, গরুর গাড়ি চলতো, আপনার বাস চলতো, যার কারণে অনেক বড় বড় আপনার গর্ত, খাদ যেটাকে বলে। তো গাড়ি যখন চলছিল ম্যাডাম বসা, ম্যাডামের পাশে ফরিদা রহমান নামে, সাতক্ষীরার ফরিদা আপা ছিলেন, ফরিদা আপা ছিলেন। পেছনে যখন গাড়িটি এক একবার পড়ে, যে এক একটা সমুদ্রের ঢেউ যেমন লঞ্চ বা নৌকাতে যেমন ঢেউ হয়, সে ধরনের আপনার ওয়েভ, মাথা আপনার হুডের সঙ্গে, গাড়ির হুডের সঙ্গে বাড়ি খেত। তখন ম্যাডাম বললেন যে এই শক্ত করে ধরিস তোরা। তারপরে বললেন আচ্ছা এই রাস্তাগুলি কোনোদিন হবে না? উনি বললেন, কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসি। ঠিকই দেখা গেছে 91 সালে বিএনপি যখন ক্ষমতায় এসেছে, নোয়াখালীতে রাস্তাঘাটের যে সংস্কার করেছেন যে পরিমাণ, সে কথাটা আমি একদিন বলেছিলাম। এটা অন্য আরেকটা প্রসঙ্গে, যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। 2008 সালে তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে 3 দিনের মধ্যে উনি আমাকে বাসায় ডেকেছিলেন আমরা ইফতারের সময়। একটা পর্যায়ে তিনি বলেছিলেন তুমি নোয়াখালী থেকে ইলেকশন করবা। তো আমি যে কোনো কারণে হোক আমি বলেছি ম্যাডাম আমি এখন করবো না, কারণ আমার হাইকোর্টের এনরোলমেন্ট হয়েছিল 2007-এ। আমি আরও পরে আমি বলেছিলাম। একটা পর্যায়ে নির্বাচনটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে উনি তখন ডক্টর মোশাররফ স্যার, প্রয়াত মওদুদ আহমেদ সাহেব এবং মরহুম খন্দকার দেলোয়ার সাহেব বসা। আমি এসেছিলাম, বললো যে আসো আসো আমরা উপনির্বাচন নিয়ে কথা বলছি, কোনটা রাখবো। আমি বললাম যে আর যাই করেন ফেনীরটা ছাড়বেন না। ম্যাডাম কিন্তু সবসময় ফেনীর আসনটাই কিন্তু রাখতেন উনি। তো সেখানে অন্য একটা প্রসঙ্গ ছিল, সেটা না বলি। তখন বলে কেন ফেনীর লোক? আমি বলেছিলাম যে মানে আপনি ওটা ছাড়বেন না। উনি বললেন মানে ছাড়লে কি কেউ জিতবে না? আমি বলেছি সবাই তো আর আপনি না। তো উনি বলে কেন নোয়াখালীর মানুষ ভোট দেবে না? তা আমি বললাম যে দেখেন ম্যাডাম, নোয়াখালীর মানুষ অকৃতজ্ঞ না। আপনি মনে আছে কিনা 91 সালে বিএনপি নোয়াখালী 13টি আসনের মধ্যে 9টি আসন পেয়েছিল। 1996-এর জুনের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের মহাসচিব, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মতিন ভাই, সালাম ভাই, মোস্তাফিজ ভাই সবাই ফেল করেছিলেন। কিন্তু নোয়াখালীতে একটা সিট বেড়েছে, 10টা হয়েছিল। 2001-এ 12টি সিট হয়েছে। আর সেই 2008-এর কথা আমি বললাম, অলরেডি 8টা আসনে আমরা বিজয়ী হয়েছি। মাহবুবউদ্দিন খোকন ভাই, কমরেড নুরুল ইসলাম সাহেব মারা যাওয়াতে নির্বাচনটা পরে হবে, সেটাও খোকন ভাই জিতবে। তার মানে নোয়াখালীর মানুষ ম্যাডামের সঙ্গে বা বিএনপির সঙ্গে কখনো আপনার বেইমানি করে না, এবং নোয়াখালীর মানুষ অকৃতজ্ঞ না। ওই যে ম্যাডাম, যে আমি বলেছিলাম 91 সালে যে উন্নয়ন সংস্কার করেছেন, স্কুল কলেজ বলেন, রাস্তাঘাটের যে আমূল সংস্কার হয়েছে, এটা কোনোদিন হয়নি। সমস্ত 3 দিন একটানা আমরা ম্যাডামের সঙ্গে ছিলাম, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, একেবারে প্রত্যন্ত প্রতিটি উপজেলায় ম্যাডাম গিয়েছিলেন। 88-তে গিয়েছিলেন বন্যার সময়। একবার এসে আমাদেরকে জিয়া হলের কোনায় নামিয়ে দিচ্ছিলেন। তখন সূর্য সেনহাট জিয়া হলের মাঝখানে আপনার একটা ফাঁকা রাস্তা ছিল কাঁটাবনের দিকে। তো ওখানে নামিয়ে দিয়ে ম্যাডাম বললেন এই সাবধানে যাইস। মানে তখন তো গোলাগুলি হয় ইউনিভার্সিটিতে, রাত 3:30 4টার সময়। এই বিষয়গুলো মনে করেন যে স্মৃতির মধ্যে ভাসে। 2017 সালের নভেম্বরে লন্ডনে একটা প্রোগ্রামে ম্যাডাম বললেন যে মানে সবার বিরুদ্ধে মামলা, আমি আপনার দর্শক সারিতে বসা। ম্যাডাম সেখান থেকে বললেন যে অসীম তোমার নামে কয়টা? অসীমের কতগুলি? আমি বললাম বলো তো ওই জন্য লন্ডনে। মূলত তা না, আমি সেবার কিন্তু ম্যাডামকে বলেছিলাম যে ম্যাডাম আপনি দেশে গেলে আপনাকে কিন্তু কনভিকশন দিয়ে জেলে নেবে। তখন ম্যাডাম বলে যে আমি সেই 2007 সালেই যাই নাই, 8 সালেই যাই নাই, আমি তো দেশের জন্য ছিলাম, আমি যাব, যদি জেল হয় হবে, আমি আইনিভাবে লড়াই করব। তো দেশের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি ওনার যে টান, এটা বলার মতো না। 97 সালে একবার উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন, তখন আমাদের প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, ওনাকে প্রেসিডেন্ট করে আমাকে সেক্রেটারি করে উনি একটা কমিটি দেবেন। উনি আমাকে বললেন, তখন ইউনিভার্সিটিতে একটু ঝামেলা চলছিল, বলে যে আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, আমি এই সিদ্ধান্তটা নিচ্ছি। তখন আমি লন্ডনে চলে যাব, এই ধরনের একটা অবস্থা। তখন আমি ম্যাডামকে বলেছিলাম
আপনি যদি আমাকে করেন ম্যাডাম, আমি যদি কয়েক মাস পরে চলে যাই তাহলে সেটা আমার জন্য বিব্রতকর, আপনার জন্য বিব্রতকর হবে। তার থেকে বরং আমরা সবাই মিলেমিশে রাজনীতিটা করতে পারবো। এরপরেও কিন্তু 2000 সালের আমি ডিসেম্বরে আমার এলএলবি অনার্স শেষ করে এসেছিলাম লন্ডন থেকে। 2001-এর জানুয়ারির ফার্স্ট উইকের দিকে সম্ভবত হারিস চৌধুরী সাহেব ফোন করে বললেন যে ম্যাডাম একটু দেখা করতে বলেছেন। তো উনি বললেন যে তুমি দায়িত্ব নিবা। আমি বললাম যে আমার তো এখনো শেষ হয়নি, তখন বার এটলো আরও 1 বছর। তো এইগুলো আপনার মানে স্মৃতির মধ্যে ভাসে। আপনি যে কথাটা বললেন, তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে এই পুরুষ শাসিত সমাজে নারীরাও যে নেতৃত্ব দিতে পারেন এবং নারীরাও যে পরিবর্তন করতে পারেন, পাল্টে দিতে পারেন সমাজ ব্যবস্থা, সেটা কিন্তু তিনি প্রমাণ করে গেছেন। এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় সরকার প্রধান তিনি হয়েছিলেন। ফোর্বস ম্যাগাজিনে আপনার 2005 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে তিনি পেয়েছিলেন। সেটা হচ্ছে যে নারীর শিক্ষা এবং ক্ষমতায়নে ওনার অবদানের কারণে। তো সমস্ত কিছু মিলিয়ে যে হেলাল অনেকগুলো কথা বলেছেন যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, এই যে তারা বীর প্রতীককে খুঁজে বের করেছেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কিন্তু বেগম খালেদা জিয়া করেছেন, তাই না? মহিলা ও শিশু বিষয়ক, যেটাতে মাতৃমৃত্যুর হার কমে গেছে, শিশুর মৃত্যু হার কমে গেছে, আপনার জনসংখ্যা বৃদ্ধি যে বিষয়টা ছিল হ্রাস পেয়েছে, লক্ষ লক্ষ মেয়েরা আপনার মনে করেন যে স্কুল কলেজে আসা শুরু করলো, কর্মসংস্থান শুরু হলো। এই সমাজের কত বড় একটা পরিবর্তন বেগম খালেদা জিয়া দিয়ে গেছেন। সেটি আসলে ওনার এই অবদানটা বলতে গেলে আসলে অনেক সময় আমাদের এই অনুষ্ঠানে হয়তো হবে না শেষ।